আমার বাবা ভালো মানুষ ছিলেন না। ইতির বাবার সম্পত্তি আমার বাবা মেরে খেয়েছিলেন, যার জন্য ইতির বাবা আমার বাবাকে দেখতে পারে না। আমি যেহেতু আমার বাবারই মেয়ে, তার জন্য ইতির বাবা আমাকে দেখলেই ভুরুটা কুচকিয়ে রাখেন, সেই সুবাদে আমাকেও খুব একটা দেখতে পারেন না। ইতির মা আমাদের খাবার টেবিলে ডাকছে, আমি খাবার খাওয়ার জন্য টেবিলে যাই। ইতির বাবা ইতির ভাই এক পাশে বসছে, ইতি আর আমি এক পাশে বসছি। ইতির মা আমাদেরকে খাবার বেড়ে খাওয়াচ্ছিল। আমার খুব ভয় লাগছিল। ভয়ে ভয়ে আমি মাথা নিচু করে খেতে থাকি। প্রতিটা লোকমা যেন আমার গলায় আটকে যাচ্ছিল। ইতির বাবা ঠোঁট শক্ত করে রেখেছে, চোখ সরিয়ে রেখেছে আমার দিক থেকে। ইতির ছোট ভাই মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, কিছু বুঝে উঠতে পারছে না। ইতি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। খাবার টেবিলটা একেবারে নিস্তব্ধ ছিল। হঠাৎ করে ইতির বাবা ধীরে ধীরে প্রশ্ন করেন, তুমি এখন পড়াশোনাটা তো করছো, তাই না লাবণ্য? আমি চমকে তাকাই। প্রথমবার তিনি আমাকে উদ্দেশ্য করে কথা বললেন, জি না, এসএসসি অবধি পড়েছি। তিনি ভুরুকুচকে বলেন, তোমার বাবা পড়াশোনাটা অবধি করাননি তোমাকে, এইটুকু মেয়েকে বিয়ে দিয়ে দিলেন? আমি জবাব দেই না। ইতি বলে, 16 বছর বয়সে বিয়ে হয়েছে। তিনি চমকে বলেন, সে কি বাল্যবিবাহ? তোমার উচিত শ্বশুরবাড়ির সকলের নামে মামলা করা। ইতিও সায় দেয়, আমারও তাই। ইতির মা বলে, এসব থাক, মেয়েটা চলে এসেছে, এসব করার আর দরকার নেই, ঘাটাঘাটি বাদ দে। ইতির বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, শুনো মেয়ে, তোমাকে তো আর চিরকাল আমাদের বাড়িতে আশ্রয় দিতে পারবো না। তোমার উচিত তোমার একটা কিছু করা, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, বাকিটা তোমার ইচ্ছা। খাবার শেষে খাবার টেবিল থেকে ফিরে আসছিলাম, তখন পেছন থেকে ইতির বাবার কণ্ঠ শুনি, মেয়েটা ভদ্র কিন্তু ওর বাপটা ইতর। আমি শুনে ফেলি কথাটা, পা থেমে যাই কিছুক্ষণের জন্য, তারপর ধীরে ধীরে ঘরের দিকে হাঁটি। তবে আমি এটা বুঝে গেছি, এই ঘর এখনো আমার পুরোপুরি ঠাই হয়নি, আমার লড়াই এখনো শেষ হয়নি, সবে শুরু। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ইতি একটু বাহিরে যায়, আমি বাসাতে একাই ছিলাম। ইতির মার সাথে টুকিটাকি কাজে সাহায্য করলাম। একা একা ভালো লাগে না। কিছু উপন্যাসের বই ছিল, সেগুলোও পড়ছিলাম। প্রায় 12টা নাগাদ দরজায় টোকা পড়ে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখি ইতি আসছে। ওর মুখটা দেখে মনে হচ্ছিল ও অনেক খুশি। লাবণ্য, একটা গুড নিউজ আছে। কি? আমি কলেজে গেছিলাম, পলিটেকনিকে, কালকে তোর ভর্তি ক্রিয়া শুরু করব, ডিপ্লোমা কোর্সে। আমি থমকে যাই, যেন কথাগুলো বিশ্বাস করতে পারছি না। বিস্ময় নিয়ে প্রশ্ন করি, মানে কি? মানে তুই আবার পড়াশোনা করবি? যেহেতু পড়াশোনায় গ্যাপ দিয়েছিস, আমার মনে হয় ডিপ্লোমা কোর্স করাটা তোর জন্য বেটার অপশন। নিজের পায়ে দাঁড়াতে হলে পড়াশোনাটা জরুরি। হ্যাঁ রে, কাগজপত্র সবকিছু, সার্টিফিকেট তোর কাছে আছে তো? হ্যাঁ আছে, কিন্তু তোর বাবা জানলে সমস্যা হবে না তো? তাছাড়া অনেক টাকার ব্যাপার, ভর্তি, সেমিস্টার ফি, এত টাকা কই থেকে দিব? ইতি আমার কথার মাঝে বলে, বাবার সাথে আমি কথা বলবো, তুই চিন্তা করিস না। ইতির বাবা ঘরে ফিরতে ইতির সাথে সাথে বাবার কাছে যায়। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল। লাবণ্যকে পলিটেকনিক কলেজে ভর্তি করতে চাই, ডিপ্লোমা করবে। বাবা, তুমিই তো বলেছিল ওর কিছু একটা করা উচিত, পড়াশোনা শেষ না করলে আত্মনির্ভরশীল কিভাবে হবে? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ইতিকে বললেন, তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা, মধ্যবিত্তের আয় দিয়ে প্রতিদিনই হিসেব করে চলতে হয়, সব খরচ আমি একা টানতে পারবো না, তবে আমি ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারবো। ইতি অবাক হয়ে বলে, চাকরি? কিসের চাকরি? ইতির বাবা বলে, তুই লাবণ্যকে ডাক। ইতি ছুটে গেল লাবণ্যকে ডাকতে। লাবণ্য, বাবা তোকে ডাকছে, একটা চাকরির কথা বলছে। আমি ধীরে ধীরে মাথা নাড়ি, অজান্তে হৃদয়ে একটু আশার আলো খেলে যায়। যাওয়ার পর ইতির বাবা বলল, তুমি যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে বিকেলে আমি নিয়ে যাব একটা বৃদ্ধাশ্রমে। আমার এক বন্ধু সেখানে পরিচালনার দায়িত্বে আছে। ও বলছে একজন মেয়ে দরকার, সে শুধু বৃদ্ধদের সঙ্গে কথা বলবে, তাদের সময় দেবে, পেমেন্ট খারাপ না, তবে এটা কঠিন দায়িত্ব, মানসিকভাবে শক্ত হতে হবে। পারবে? আমি এক সেকেন্ডও ভাবি না, সঙ্গে সঙ্গে মাথা নাড়ি, আমি পারবো। তিনি একটু চমকে আমার দিকে তাকান, যেন আমার মধ্যে হঠাৎ বড় হয়ে ওঠার কোনো আলোর রেখা খুঁজে পান। সেদিন বিকেলে আমরা বের হই, ইতির বাবা আর আমি। রাস্তার ধারে অটোতে উঠে বসি। অনেক কিছু চিন্তা করতে করতে বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। বৃদ্ধাশ্রমটা সবুজে ঘেরা এক পুরনো বাড়ি। ভেতরে ঢুকতেই শীতল হাওয়া বইছে। এক মহিলা এগিয়ে এলেন, তিনি আমাকে দেখে হাসলেন, মুখে এক রাশ মমতা। তুমি বুঝি লাবণ্য? আমি মীরা। এই আশ্রমের দায়িত্ব আমার উপর, তুমি আমাকে মীরা আন্টি বলে ডাকতে পারো। আমি মাথা নিচু করে সালাম জানাই, জি আমি লাবণ্য, ভেতরে এসো মা। তিনি হাত দিয়ে ইশারা করেন। ইতি আমার হাত ছেড়ে দেয়। মীরা আন্টি আমাকে হাঁটতে হাঁটতে বলেন, এখানে যারা থাকেন তারা প্রত্যেকে এক একটা পৃথিবী। কারো সন্তান আছে, আবার কারো বা সন্তান নেই। তাদের সবচাইতে বড় অভাব এখানে কথা বলার মতো একজন মানুষ নেই। আমি নিঃশব্দে ধীরে ধীরে তার পিছন পিছন হাঁটি। পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখা হয়। তিনি আমাকে বলেন, তোমার কাজ খুব সহজ, প্রতিদিন 6 ঘন্টা এখানে আসবে, ওনাদের সাথে গল্প করবে এবং কি গল্প শোনাবে, ওনাদের গল্পও শুনবে। আমি তার মুখের দিকে তাকিয়ে বলি, আমি সবটা করব আন্টি, আমি নিজেও খুব একা, হয়তো ওদের মতো, তাই জানি কারো পাশে নিঃশব্দে কেউ থাকাটাই অনেক বড়। মীরা আন্টি ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের সকলের সাথে আমার পরিচয় করে দেন। ইতিমধ্যে ইতি ওর বাবা মীরা আন্টির সঙ্গে কিছু কথা বলেন। তুই আজ শুধু 4-5টা চিনে নে, কাল থেকে তুই চাকরিতে জয়েন করবি। আমি মাথা নাড়ে। ইতির বাবা আমার দিকে তাকিয়ে বলেন, ভালো করে কাজ করো, মানুষকে একটু ভালোবাসা দিলে নিজেও তা ফিরে পাবে। আমি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকাই। সন্ধ্যাবেলা ফিরে আসি। ইতি আমাকে জিজ্ঞেস করলো, কি রে কেমন লাগলো? আমি হেসে বলি, অনেক ভালো লাগছে, অনেকদিন পর মনে হলো আমি প্রয়োজনীয় কেউ। তুই যা পারিস, খুব কম মানুষ তা পারে লাবণ্য, তোর লড়াই শুরু। তখন আমার মনে হচ্ছিল একটা নতুন জীবন একটু একটু করে জন্ম নিচ্ছে, একটু একটু করে অদ্বিতীয় ঘর তৈরি হচ্ছে আমার জন্য। ইতি ওর নিজের টিউশনির টাকা দিয়ে আমার জন্য একটা কামিজ কিনে নিয়ে আসছে, যেটা আমাকে উপহার দিছে। ওর ইচ্ছা এই কামিজটা পরে যাতে আমি প্রথম দিন বৃদ্ধাশ্রমে যাই। আমি বেরোনোর সময়
ইতির মা চুপচাপ একটা ছোট টিফিন বাড়ি আমার ব্যাগের মাঝে গুজে দেয়, দুপুরে ক্ষুধা পাবে তখন ভাতটা খেয়ে নিস, প্রথম দিন ওখানকার খাবার কেমন না কেমন লাগবে, তাছাড়া খেতে যদি না পারিস তাই সকালবেলা উঠে তোর জন্য রান্না করেছি। আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে, তার চোখে ছিল মমতা আর চোখে অল্প জল। কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা আজ ইতি সামনে নিবে, সে বলছে আজ গিয়ে কাগজপত্র জমা দিয়ে আসবে, আর টাকা পয়সার যে ব্যাপারটা তখন সে আমাকে নিয়ে যাবে। ইতির বাবার সাথে আজকে বৃদ্ধাশ্রমে গেলাম, মীরা আন্টি সাথে সাথে আমাকে দেখেই দৌড়ে আসলেন, এসে আমাকে বললেন আসছো মা, তোমার অপেক্ষায় করছিলাম, গতকাল জানিয়েছি একজন নতুন মেয়ে আসছে, সে তোমাদের গল্প শোনাবে, সবাই আজ সকাল থেকে তোমার অপেক্ষা করছে। মীরা আন্টির মুখ ভরা হাসি দেখে আমি মুচকি হেসে ফেলি, ঘাড় ঘুরিয়ে একবার ইতির বাবার দিকে তাকাই, তিনি মুখ গম্ভীর করে পেছন ঘুরে ধীর পায়ে বেরিয়ে যান। একে একে আমি সবার কাছে যাই, সবাই আমাকে খুঁজছে, সবার সাথে আমি অনেক বেশি গল্প করি, সবার কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগছিল, আর সবাই বলতে পেরেও তাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি শুধু নির্বাক হয়ে শুনি, তাদের নিজেদের আপনজন, তাদের ছেলে মেয়ে অনেকেই হচ্ছে তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, তাদের কষ্টের কথা শুনে আমি এক পলকেই নিজের কষ্টের কথাগুলা ভুলে গেছি। একে একে সবার কথা শোনার পর আমি চুপচাপ বসে থাকি, ভেতরে একটা আশ্চর্য আবেগ খেলা করে। দুপুরে মীরা আন্টি আর আমি একত্রে বসলাম খেতে, তুমি ধীরে ধীরে সবাইকে চিনে ফেলবে, এই জায়গায় প্রয়োজন শুধু একজন মানুষের। ওখানে সময় কাটিয়ে সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলাম, মানে ইতিদের বাড়ি। অনেক চিন্তা ভাবনা করলাম একটা কথা নিয়ে, তারপর ইতিকে বললাম ইতি একটা কথা শুনবি, তোর সাথে একটা কথা শেয়ার করতে চাই। ইতি চমকে তাকালো, শুনবো না বুঝি, বল। আমি এক মুহূর্ত থেমে না থেকে বললাম আমি তানবীরকে ডিভোর্স দিতে চাই। ইতির চোখ বড় হয়ে গেল, শরীরটা সোজা হয়ে বসলো। সিরিয়াসলি? তুই তো কখনো আমি ভাবতেই পারিনি, তাহলে এবার সত্যি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? হ্যাঁ, আমি অনেক ভেবেছি, আমি ওর কাছে ফিরতে পারবো না, ওর এই সম্পর্ক চিরকাল বয়েও বেড়াতে পারবো না, আমি ডিভোর্স দিব। তখন ইতি বলল ডিভোর্স দিবি? ঠিক আছে, তাহলে একটা মামলা কর, বাল্য বিবাহের, মানসিক নির্যাতনে, তোকে ঠকানোর। আমি ধীরে মাথা নাড়ি, না রে ইতি, আমি মামলা করব না, তুই চাস না প্রতারক গুলো শাস্তি হোক। আমি হালকা হেসে নরম কণ্ঠে বলি আমি তানবীরকে ভালোবাসছিলাম, জানিস তো, ভালোবাসা মানে শুধু পাওয়া না, আমি চাই ভালো থাকুক। ইতি চুপ হয়ে গেল আর বলল তুই এটা ঠিক করছিস না লাবণ্য, চরম ভুল করছিস। মাফ করতে পারবো কিনা জানি না, তবে আমার জীবনের একটা অংশ ছিল তানবীর আর ওর পরিবার। 3টা বছর আমাকে ওরা অনেক ভালোবাসা দিয়েছে, হয়তো শিউলির অস্তিত্ব না থাকলে আমি আজ ওই বাড়ির বউ থাকতাম। এভাবে আমার 4টা মাস কিভাবে হাওয়াতে উড়ে গেল টেরও পাইনি। অবশ্য এখন আর সময়ের হিসাব রাখা হয় না, এই 4 মাসে আমি একটু একটু করে নিজেকে ফিরে পাইছি। আজ আদালতের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরই চিরকালের জন্য একটা সম্পর্ক থেকে মুক্তি পেতে